দর্শক স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের আয়োজন ফেসবুক লাইভে, যেখানে আলোচনা হয়ে থাকে প্রত্যেকটি ইস্যুতে যে প্রতিবেদন হয় সেই প্রতিবেদনের প্রেক্ষিতে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্যাংকের যে কোটিপতির হিসেব, সেই সংখ্যাটি কিন্তু বাড়ছে। যেখানে এক প্রান্তিকে বলা যায় মার্চের পরে যে জুন প্রান্তিক, সেই প্রান্তিকে কিন্তু বেড়েছে প্রায় ৬,০০০ কোটিপতির অ্যাকাউন্ট। আসলে কারণ কি, কারণটি দেখব এবং এটা বাড়লে কি হয়, দেশের অর্থনীতিতে চাপ পড়ে নাকি অর্থনীতিতে কোনো রকম লোকসান হয়, এর পাশাপাশি যে অর্থনীতি যে সচল আছে বা অর্থনীতি কিভাবে আগাচ্ছে সেই জিনিসটাও কিন্তু আসলে বোঝা যায়। এর বাইরে আরও এক বিষয় থাকে যে ব্যাংকিং সেক্টর বাইরে মানুষের হাতে যে টাকা আছে সেই টাকা কি ব্যাংকিং খাতে আসলো নাকি সেই টাকা ব্যাংক থেকে বের হয়ে গেল। এর সাথে আরও একটি বিষয় উল্লেখ না করলেই নয় যে ৫ আগস্টের পরে এই পর্যন্ত এই যে কোটিপতির সংখ্যা ৫,০০০ বা ৫ থেকে ৬,০০০ বাড়লো, এর কারণ কি? এটা কি ৫ আগস্টের পরে হলো নাকি অন্য কোনো কারণ থাকতে, সেই বিষয় নিয়ে হচ্ছে আজকে খুঁটিনাটি আলোচনা করব। তবে এই আলোচনার প্রেক্ষিতে বা এই আলোচনায় পুরোপুরি যাওয়ার আগে আমার নিজেরই করা একটি প্রতিবেদন আছে, যেটি আজকে সময় টেলিভিশনে প্রচার হয়েছে। সেই প্রতিবেদনটি একটু দেখতে চাই বা সেই প্রতিবেদনটি একটু দেখে আসি। আয় বৈষম্য বেড়ে যেমন দেশের মোট সম্পদের ৩০% বেশি পুঞ্জীভূত হয়েছে ৫% শীর্ষ ধনীর হাতে, তেমনি সবচেয়ে গরিব ৫% মানুষের মোট সম্পদের পরিমাণ ০.৭৮% থেকে নেমেছে ০.৩৭%। বিবিএসের দেয়া আয় বৈষম্য বৃদ্ধির এই চিত্র আরও ফুটে উঠেছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য, কোটি টাকার বেশি অর্থ রয়েছে। গেল জুন শেষে দেশে এমন ব্যাংক হিসাবধারীর সংখ্যা ঠেকেছে ১,২৭,৩৩৬টিতে। মাত্র ৩ মাসে বেড়েছে প্রায় ৬,০০০টি। অথচ ২০২০ সালে ব্যাংকে কোটি টাকার অ্যাকাউন্টধারীর সংখ্যা ৯৩,৮৯০টি, আর ২০০৮ সালে ছিল মাত্র ১৯,১৬৩টি। বড়লোক যারা ছিল, দ্য সো কল্ড রিচ, আরও বড়লোক হয়েছে, তারাই কিন্তু সব রকম সুযোগ সুবিধা পাচ্ছে। শ্রেণীকৃত ঋণ করার পিছনেই তারাই আছে। কিন্তু মধ্যবিত্ত পরিবার, ফিক্সড ইনকাম গ্রুপ বা লোয়ার ইনকাম গ্রুপ, তাদের তো আমি কোনো রকম কোনো উন্নতি আমার চোখে ওরকম পড়ে না। বাংলাদেশ ব্যাংক বলছে রাজনৈতিক সহ বেশ কিছু কারণে ব্যাংক বিমুখ আমানতকারী আবার সঞ্চয় হিসাবে জমা রাখতে শুরু করেছেন, আর এতেই বাড়ছে কোটিপতি। ব্যক্তিগতভাবে ব্যবসায়ীরা যখন ভালো ব্যবসা করবেন, মুনাফা করবেন অধিক, স্বাভাবিকভাবে সেটা যখন ব্যাংকের তার অ্যাকাউন্টে এটা রিফ্লেকশন হবে, সে নতুন করে ইতিপূর্বে সে করোড়পতির তালিকায় ছিলেন না কোটিপতি, এখন সে কোটিপতি ট্রিট করছে। রকেট গতিতে দেশে কোটিপতির সংখ্যা বৃদ্ধির হিসাব দেখে হঠাৎ কারোর ভাগ্যের পরিবর্তন হলো কিনা তা খতিয়ে দেখার তাগিদ দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেকেই প্রধান অর্থনীতিবিদ। পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখা উচিত এই টাকাটার উৎসটা কোথা থেকে আসছে, তাই না? এটা যদি দেখা যায় যে না, এটা বৈধ উৎস থেকে টাকাটা আসছে, তাহলে তো সেটা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। কিন্তু যদি অবৈধ উৎস হয়, তাহলে অবশ্যই সেগুলো বিরুদ্ধে এটা আরও তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত। বাংলাদেশ ব্যাংকের তথ্য, গেল মার্চ শেষে ব্যাংকে মোট আমানতের পরিমাণ ছিল ১৯,২৩,৫০৪ কোটি টাকা। জুন শেষে তা দাঁড়িয়েছে ১৯,৯৬,৫৮৩ কোটি টাকায়। এ সময় নতুন ব্যাংক হিসাব খোলা হয়েছে প্রায় ৩২,৯৫,০০০। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনটি দেখলাম, এই প্রতিবেদনের মধ্যে কিন্তু আসলে অনেক কিছু লুকায়িত আছে, যেখানে বলা হয়েছে যে আয় বৈষম্য, সবচেয়ে বড় বিষয় হচ্ছে দেশের যে মোট বড়লোকের সংখ্যা, তার মধ্যে যদি ৩০% বেশি আছে হচ্ছে ৫% মানুষের হাতে, আর যেখানে দরিদ্র মানুষের সংখ্যা কিন্তু যেটা 0.78 বা হচ্ছে 0.78% থেকে, যেটি কিন্তু এখন কমে কিন্তু হয়েছে, আমরা যেটি 0.37% কিন্তু এসেছে। আসলে এর কারণটা কি? কারণটা কি এমনটা হচ্ছে যে বড়লোক যারা তারা আরও বড়লোক হচ্ছে, আর গরিব যারা বা মধ্যবিত্ত যারা তারা নিম্নবিত্তে নামছে, আর নিম্নবিত্তে তো দেখা যাচ্ছে তাদের অবস্থা আরও করুণের দিকে। তবে এক্ষেত্রে আমি এই যে রিপোর্টটি করার সময় কিন্তু অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানের সাথে কথা বলেছিলাম। তিনি যেটি বলছেন যে আসলে বড়লোক যারা তাদের হাতে কিন্তু মোটা অঙ্কের টাকা থাকে, সেটি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করা থাকে,
বা বিভিন্ন ধরনের যে টাকা বিভিন্ন জায়গায় ব্যবহার করে তারা, সেই টাকাগুলি কিন্তু কখনো কখনো ঋণ খেলাপি তালিকায় পড়ে। আর সেই ঋণ খেলাপি তালিকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বর্তমানে প্রায় ৫ লাখ কোটি টাকার উপরে, প্রায় ৫,৩০,০০০ কোটি টাকা। সেটা কিন্তু এই প্রান্তিক পরে যেটি বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলে আমি জানতে পেরেছি বা গবেষণায় যেটা আসছে যে প্রায় ৬ লাখ কোটি টাকা ছাড়াতে পারে। আসলে তাহলে কী দাঁড়াচ্ছে বিষয়টা, যে বড়লোক যারা তারা আরও বড়লোক হচ্ছে, আর ধনী যারা তাদের যে বিষয়টা, ধনীর বিষয়টা কিন্তু তারা আরও ধনী হচ্ছে, কিন্তু গরিব যারা আছে বা মধ্যবিত্ত যারা আছে তারা আরও নিচের দিকে নামছে। তবে এক্ষেত্রে আমি যদি আরও একটি বিষয় একটু পরিলক্ষণ করি যে বাংলাদেশ ব্যাংকেরই তথ্য ছিল যে জুন শেষে হিসাবধারীর সংখ্যা যে ১,২৭,৩৬৬টি ছিল। আর সেই সংখ্যাটি যদি আমি একটু দেখতে চাই যে আসলে সেই সংখ্যাটা কীভাবে বেড়েছে, যে অ্যাকাউন্ট ধারীর যে হিসাবের সংখ্যা সেটা কিন্তু ৬,০০০ বেড়েছে। তবে এই ক্ষেত্রে বলা যায় যে এই যে ৬,০০০ অ্যাকাউন্টধারীর সংখ্যা বাড়লো, যেটা ছিল আগে ছিল প্রায় ১,২৭,০০০ থেকে সেটা হয়েছে ৬,০০০ বেড়ে সেটি হিসাবটা কিন্তু বেড়েছে। তবে এই ক্ষেত্রে আরও যে বিষয়টি দাঁড়ায় যে হ্যাঁ, জিএফএক্সের যে বিষয়টি, আসলে আমরা একটু জিএফএক্সে একটু দেখতে চাই যে আসলে যে হিসাবটা আছে অ্যাকাউন্টধারী সেটা ৬,০০০ বেড়েছে এক প্রান্তিকের সময়ে। আমরা যদি একটু দেখতে চাই যে আসলে এই যে জিএফএক্সের যে বিষয়টি দেখা যাচ্ছে যে ১,২১,৩৬২ ছিল হচ্ছে মার্চ পর্যন্ত। তবে এই ক্ষেত্রে আরও দেখতে পাচ্ছি যে ১,২৭,০০০ হয়েছে। আসলে সংখ্যা বেড়েছে কিন্তু ৫,৯৭৪টি। তবে এই যে অ্যাকাউন্টটা বাড়লো, এটি বাড়ার কারণটা কি? এটি বাড়ার অন্যতম কারণ কি এমনটা হতে পারে যে ৫ আগস্টের পরে অনেকের হাতে টাকা ছিল না, যেটি আমরা একটু আগে বলছিলাম যে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জানাচ্ছে অনেকের হাতে টাকা ছিল না, তাদের হাতে টাকা এসেছে। তবে এই ক্ষেত্রে আবার বাংলাদেশ ব্যাংকেরও কিন্তু ওপিনিয়ন আছে, তারা বলছেন যে অনেকেই তাদের টাকা যে শুধুমাত্র ৯৮ লাখ, ৯৬ লাখ বা ৯০ লাখ যাদের সংখ্যা ছিল, প্রাতিষ্ঠানিকভাবে তারা বিভিন্ন জায়গায় ব্যয় করেছেন। ও ব্যয়ের লাভটা কিন্তু যখন, বা ব্যয় বলতে বিনিয়োগ ক্ষেত্রে যদি কথাটা বলি, বিনিয়োগ করার পরে কিন্তু কোটি টাকার হিসেব কিন্তু হয়েছে, যেটা ১,১০,০০,০০০ বা আরও ২০ লাখ। তবে আরও একটি পরিসংখ্যান একটু দেখতে চাই যে কবে নাগাদ বাংলাদেশের এই যে কোটিপতির হিসেব বা কোটিপতির সংখ্যা, সেই ব্যাংকিং খাত শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত যে আসলে কী পরিমাণ, আমরা সেটা একটু আগে দেখতে চাই। দেখেন, একটি বিষয় উল্লেখ করি যে ১৯৭২ সালে যেই সংখ্যাটি ছিল মাত্র ৫টি, সেই সংখ্যা হয়েছে কিন্তু ৮০ সালে ৯৮টি, যেটি কিন্তু সেঞ্চুরি করেছে ৮০ সাল। প্রায় এখান দিয়ে ৮ বছরের সময়ের মধ্যে কিন্তু শুধুমাত্র ৮% বা শুধুমাত্র যে ৯% বলতে গেলে কিন্তু সেখানে মাত্র ৯৮ সংখ্যাটি হয়েছে। তবে অন্যদিক থেকে ২০০১ সালে যেটি হচ্ছে হাজার ছাড়ায়, আর ২০০৮ সালে ১৯,০০০ থেকে কিভাবে সেটি লাখে যায়। আর অন্যদিক থেকে আরেকটু বলতে গেলে ২০২২ সালে কিন্তু সেটা ১,০৯,৯৪৬টিতে। কিন্তু এই যে পরিক্রম বা পর্যায়ক্রমে বাড়ছে, বা ২০২৫ সালে ১,২৭,৩৩৬টিতে আসলো, এই হিসেবগুলি কিন্তু ডে বাই ডে বাড়ছে বা প্রতিনিয়ত বাড়ছে। তবে বাংলাদেশ ব্যাংকে বলছে রাজনৈতিক কারণ সহ বেশ কিছু কারণে কিন্তু আমানতকারী যারা, তারা ব্যাংকমুখী হয়েছে, ব্যাংকে টাকা রাখতে শুরু করেছেন। আর ব্যাংক থেকে যারা টাকা তুলে নিয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিনিয়োগ করছেন, বা প্রাতিষ্ঠানিক হোক বা ব্যবসায়িক পর্যায়ে দেশের এলসি খোলা থেকে শুরু করে অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিল বলেই কিন্তু এই যে অ্যাকাউন্টদারের হিসাবের সংখ্যা সেটি কিন্তু বাড়ছে। তবে এক্ষেত্রে আরও যদি বলি যে এই যে হিসেবের সংখ্যাগুলো বাড়লো, এর কারণ কিন্তু বেশ কয়েকটি আছে। এক, ইনভেস্ট করা; দুই হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপটের কিন্তু অনেক সময় দেখা যায় যে অ্যাকাউন্টে টাকার পরিমাণ বাড়ে। অনেক ক্ষেত্রে আবার দেখা যায় যে এই যে ৫ আগস্টের আগে অনেকে কিন্তু ভয়ভীতি করে কিন্তু তার বাসায় টাকা রেখেছিল, সেই টাকাগুলিও কিন্তু অ্যাকাউন্টে এসেছে। আবার ওভারঅল যদি আরেকটা জিনিস বলা যায়, সেটা হচ্ছে যে ব্যাংকিং খাতের বাইরে, বিশেষ করে ব্যাংকিং খাতের বাইরে যে টাকা ছিল সেই টাকা কিন্তু আবার ব্যাংকে আসতে শুরু করেছে। তবে এক্ষেত্রে আমরা আরেকটা হিসাব একটু দেখতে চাই যে ওই হিসাব কী বলছে, যে ব্যাংকের খাতের যে টাকা ছিল সেই টাকা কী পরিমাণ বেড়েছে সেটা একটু আমরা দেখব। যে ১৯,২৩,৫০০ কোটি টাকা ছিল এই যে মার্চ শেষে। আমরা একটু দেখতে পারছি যে ১৯,২৩,৫০৪ কোটি টাকা ছিল, এবং জুনে কিন্তু ১৯,৯৬,৫৮৩ কোটি টাকা, যেখানে বলা হচ্ছে যে প্রায় ৭৩,০৭৫ কোটি টাকা কিন্তু ব্যাংকের ভিতরে ইন করেছে। আসলে এটাও কিন্তু অনেক বড় একটা ইস্যু, যেটার মাধ্যমে বোঝা যায় যে ব্যাংকিং খাতের বাইরে যে টাকাগুলি ছিল সেই টাকাগুলি কিভাবে ইন করেছে। তবে এইভাবে যে ইন করার দায়িত্ব, সেই ইন করার দায়িত্বটা আসলে কোথায়, সেটা কিন্তু অর্থনীতিবিদদের সাথে আলোচনা করেছি আমরা। তারা যেটি বলেছেন যে
প্রত্যেকটা অ্যাকাউন্ট কি বিএফআইইউ সহ বা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যে আছে তারা কি সেগুলো কি পর্যবেক্ষণে রাখছেন? যদি সেটা সঠিক সোর্স থেকে হয় বা সঠিক জায়গা থেকে বা সঠিক ওয়েতে যদি অ্যাকাউন্টে প্রবেশ করে, তাহলে এটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি আবার বলছি, যদি কিন্তু কোনো রকম বেআইনি টাকা বা কালো টাকা বাংলাদেশের ভিতরে যেগুলি আছে সেগুলিকে সাদা করার জন্য অ্যাকাউন্টে প্রবেশ করানো হয়ে থাকে, তাহলে কিন্তু সেটি কিন্তু অনৈতিক কার্যক্রমের তালিকার মধ্যেই পড়ে, সেটি কিন্তু বিএফআইকে দেখতে হবে। তবে এক্ষেত্রে আরও একটি জিনিস বলতে চাই যে এই যে শুধুমাত্র যে টাকা বাড়লো তা কিন্তু নয়, টাকার পাশাপাশি কিন্তু অ্যাকাউন্টদারির সংখ্যাও কিন্তু বেড়েছে। আমরা যদি আরও একটি ছবি একটু দেখে আসতে চাই যে ব্যাংকের হিসেব কি বলছে। 2025 সালে মার্চে কিন্তু আসলে যে পরিমাণ ছিল প্রায় 16,67,68,821টি অ্যাকাউন্ট খোলা হয়েছিল। এর প্রেক্ষিতে কিন্তু আবার 3 মাস বা আমরা যেটাকে এক প্রান্তিক বলি, এক প্রান্তিক পরে কিন্তু 16,90,2,671টি অ্যাকাউন্ট হয়েছে। তো মানে যেটা বলা যায় যে প্রায় 32,95,000 কিন্তু অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে। আসলে এটা হওয়ার কারণ কি? কারণ দেখা যাচ্ছে যে অনেকেই চাকরি ছেড়ে অন্য জায়গায় সুইচ করছে, সেখানে গিয়ে আবার অ্যাকাউন্ট খুলছে। আবার এর পাশাপাশি কারো বিনিয়োগের প্রয়োজন হলে তারা অ্যাকাউন্ট খুলছে, লোনের জন্য অ্যাকাউন্ট খুলছে। বিভিন্ন রকমের অ্যাকাউন্ট যখন চারিদিক থেকে খোলা হয় আর ওই অ্যাকাউন্টে কিন্তু টাকাগুলো ইন হওয়ার পরবর্তীতে কিন্তু যে হিসেবটা দাঁড়ায়, সেই হিসেবটাতে কিন্তু অনেক সময় কোটিপতির সংখ্যা বা যাদের যে 90 লাখ বা 80 লাখ বা আরও বেশি বা 99 লাখ টাকা ছিল, তাদের যে অল্প কিছু টাকা যখন ইন করে তখন কিন্তু তাদের এই সংখ্যাটি আবার বাড়ে। তো সেই ক্ষেত্রে বলা যায় যে অ্যাকাউন্টের হিসেবও যেমন বাড়ছে, তেমনি কিন্তু অ্যাকাউন্টে টাকার পরিমাণও বাড়ছে। সব কিছু মিলে এই যে টাকাগুলি ব্যাংকিং সেক্টর বা ব্যাংকের বাইরে ছিল, যেটি ফিল্ডে ছিল বা মানুষের হাতে ছিল বা মানুষের বাসায় ছিল, এই টাকাগুলি যখন আবার বাংলাদেশ ব্যাংক বা প্রত্যেকটি ব্যাংকে ইন করে, আর সেই ডাটাটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাছে যায়। আর বাংলাদেশ ব্যাংক হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আসলে গবেষণা করে যে কয়টি নতুন করে অ্যাকাউন্টে কোটি টাকা পার হলো। তবে এক্ষেত্রে বলা যায় যে এই যে কোটি টাকা পার হলো, সেই সংখ্যাটা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রায় 6,000 বেড়েছে এক প্রান্তিকে। তবে সামনের প্রান্তিক যেটি আমাদের কাছে ডাটা ছিল বা বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে যেটি দেখা গেছে জুন মাস পর্যন্ত 2025 সালের, তবে এই যে এখন অক্টোবর মাস সেপ্টেম্বরের প্রান্তিকটাই হচ্ছে অক্টোবরের শেষে আমরা পেতে পারি। তবে এক্ষেত্রে বলা যায় যে সেই সময় কিন্তু সংখ্যাটা আরও বাড়তে পারে। তবে সব কিছু মিলে বলা যায় যে এই যে ব্যাংকিং সেক্টর বাইরে টাকা যেগুলি ছিল সেগুলো কিন্তু ইন করেছে দেশের বাইরে থেকে, আবার কোনো অ্যাকাউন্টে রেমিটেন্স এসেছে, এর পাশাপাশি বিনিয়োগকারীরাও তাদের টাকা ইন করেছে অ্যাকাউন্টে। কিন্তু সব কিছু মিলে বলা যায় আসলে এই যে টাকা অ্যাকাউন্টে আসলো, সেই টাকাগুলো কি বৈধ পথ থেকে এসেছে নাকি অবৈধ পথ থেকে এসেছে, সেটি কিন্তু দেখার দায়িত্ব বাংলাদেশ ব্যাংক। এর পাশাপাশি কিন্তু বাংলাদেশ ব্যাংক ছাড়াও কিন্তু বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যারা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন কাজ করে থাকে, তাদের সাথে বাংলাদেশ ব্যাংক সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। তারা চাইলেও কিন্তু ডিরেক্টলি ওই অ্যাকাউন্টগুলো তো ইনভেস্টিগেশন বা খতিয়ে দেখতে পারে যে আসলে এই টাকাগুলি কোথা থেকে আসলো। তবে এক্ষেত্রে বলা যায় যে এই যে প্রচুর পরিমাণ টাকা যখন বাজারে থাকে তখন মূল্যস্ফীতি বাড়ে। যেমনি আমরা দেখতে পেয়েছি যে মূল্যস্ফীতি 10% উপরে ছিল, যদিও এখন 8% ছুঁই। সব কিছু মিলে বলা যায় যখন ব্যাংকিং সেবার বাইরে প্রচুর পরিমাণ টাকা থাকে, সেই টাকাটি কিন্তু উস্কে দেয় অর্থনীতির মূল্যস্ফীতি চাপের উপরে। আবার একই পরিমাণ টাকা যদি ব্যাংকিং সেবার ভিতরে আসে বা ব্যাংকের ভিতরে চলে আসে, আওতায় আসে, তখন কিন্তু ওই টাকাগুলি ব্যাংকিং সেক্টরটাকে আরও বড় ধরনের কর্মকাণ্ডে পরিণত করার চেষ্টা করে। তবে সর্বশেষ বলা যায় যে সব কিছু মিলে এই যে টাকাগুলি আসলো বা অ্যাকাউন্টটি বাড়ার পেছনে কারণ কিন্তু এই কারণটি যদি অবৈধ পথ হয় তাহলে সেটি ব্যবস্থা সরকার নেবে, আর যদি বৈধ পথের হয় তাহলে সেটির ব্যবস্থা সরকার না করলেও পারে। এই ছিল আমার কাছ থেকে আজকের ব্যাংকিং সেবার মধ্যে যে অ্যাকাউন্ট বাড়লো বা কোটিপতির হিসাব বাড়লো তার সর্বশেষ